আলোচনাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও প্রচার সেলের সদস্য এস.এম. শোয়েব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই এনসিপির কেন্দ্রীয় সংগঠক এস.এম. শোয়েবের কাছে। জনাব শোয়েব, যেটি জানতে চাই যে ইশতেহারে যে ২৪ দফা ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব কি এনসিপি নেবে? আসসালামু আলাইকুম। সম্মানিত সঞ্চালক, আমার সহ আলোচকবৃন্দ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির যারা দর্শকবৃন্দ রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, যে প্রশ্নটি আপনি করেছেন এই প্রশ্নটি আসলে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি ইশতেহার ঘোষণার প্রোগ্রাম ছিল। আপনারা জানেন গত বছর সেই 2024 সালের 3রা অগাস্ট এই জুলাই গণ অভ্যুত্থানের এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে গোটা বাংলাদেশের ইতিহাসে যে অভূতপূর্ব ছাত্র জনতার যে সাড়া মিলেছিল, সেই জায়গায় বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যান্য সকল স্টেক হোল্ডারের সমন্বয়ে আজকে যে আন্দোলনটি সংগঠিত হয়েছে সেই আন্দোলনে এক দফা ঘোষণা করেছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। উনি যেই ঘোষণাটি করেছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তৈরি করার যে ঘোষণাটি দিয়েছিলেন, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু একটি বছর পূর্ণ হয়েছে। সেইটাকে আমরা শুধু সেলিব্রেট করা না, আমরা বর্তমান জাতীয় নাগরিক পার্টি 28শে ফেব্রুয়ারি গঠনের পরে আমরা জনগণের আকাঙ্ক্ষা এবং শহীদদের আহতদের যে গণ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে একটা সেকেন্ড রিপাবলিক হিসেবে হাজির করার জন্য যেইভাবে জাতীয় নাগরিক পার্টি প্রতিজ্ঞাবদ্ধ, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই ইশতেহার। আমি জানতে চাচ্ছি যে 24 দফা ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব এনসিপি নেবে কিনা? আমরা আসতেছি। হ্যাঁ, আমরা চাচ্ছি, আমরা যেই ইশতেহারটি দিয়েছি এটা কোনো আমাদের নিজস্ব দলীয় চিন্তা না। আমরা চাচ্ছি বাংলাদেশকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে যেন আমরা তৈরি হইতে পারি, যেটা আমরা 53 বছর এখনো তৈরি হইতে পারি নাই। ফলে এইটা শুধুমাত্র আমাদের দলের বাস্তবায়ন করার একক কোনো বিষয় নয়, এটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু আমরা দিয়েছি। ফলে এটা বাংলাদেশের জনগণই এটা বাস্তবায়ন করার জন্য। জি, বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের উত্তর পেয়েছি। যেটি এবার চলে যেতে চাই ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের কাছে। জনাব শিপন, যেটি জানতে চাই এনসিপির যে 24 দফা, সেই দফা বাস্তবায়নে ছাত্র দল কিভাবে সহায়তা করবে? আমি প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আজকে বাংলাদেশের রাজনীতিতে যে উদার গণতান্ত্রিক মূল্যবোধের যে রাজনীতি, তার একটি উদাহরণ তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? আজকে 3 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমরা কিন্তু বিগত জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা শহীদ মিনারে একটি কর্মসূচি ছাত্র সমাবেশ করব, সেটা কিন্তু আমরা অনুমতি নিয়েছিলাম। আপনারা দেখেন যে যখন আমরা এই অনুমতি নেওয়ার পরে তার প্রায় 10 থেকে 15 দিন পরে এনসিপির কাছ থেকে আমাদের সংগঠনের কাছে একটা আবেদন আসলো যে তারা, যেহেতু নাহিদের নেতৃত্বে এনসিপির যিনি আহ্বায়ক, আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র নাহিদ, ছোট ভাইয়ের জন্য আমি তাকে তুমি করে সম্বোধন করলাম। নাহিদ যখন আমাদের সংগঠনের তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে তারা শহীদ মিনারে সমাবেশটি করতে চায়, তখন কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, যেহেতু তারা আমাদের কাছে আবেদন জানিয়েছে যে তারা তাদের সমাবেশটি শহীদ মিনারে করতে চায়, তো আমরা কিন্তু আমাদের পূর্ব নির্ধারিত সমাবেশের জায়গাটি তাদের জন্য আমরা ছেড়ে দিয়েছি। এই যে উদার মনোভাব রাজনীতির জায়গা থেকে, এটি বাংলাদেশে আগামী দিনে নতুন যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং পরস্পরের প্রতি পরমত সহিষ্ণুতার যে রাজনীতি, সেটির কিন্তু একটি পথ কিন্তু তৈরি করে দিয়েছে। আমরা মনে করি যদি বাংলাদেশের এনসিপি কিংবা যে কোনো রাজনৈতিক দল তারা যদি বাংলাদেশের জনগণের সাথে দেশের কল্যাণে যে কোনো উদ্যোগ গ্রহণ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
সবসময় তাদেরকে সহযোগিতা করবে। এবং আমরা উদার গণতান্ত্রিক মূল্যবোধের রাজনৈতিক সংগঠন হিসেবে এটি সবসময় ধারণ করি। এবং আমাদের যিনি সাংগঠনিক পেয়ে গেছি, আপনি থাকুন জনাব শিপন। এবার চলে যেতে চাই অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের কাছে। স্যার, যেটি জানতে চাই যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলমত নির্বিশেষে অনুষ্ঠান আয়োজন করা উচিত বলে আপনি মনে করেন কিনা? অনেক ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করার জন্য। আসলে জুলাইয়ের যে অর্জন, সেই অর্জনটি আমরা সেটি উদযাপন করার জন্য সবাই বাংলাদেশের যারা আন্দোলনের সক্রিয় অংশীজন ছিলেন তারা প্রত্যেকেই এই উদযাপনটি তারা করতে পারে, সেটা তাদের অধিকার এবং এটার মধ্যে ন্যায্য ভিত্তিও আছে। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেটি শিপন বললেন, যেটি আমাদের এনসিপির যিনি নেতা তিনি বললেন যে আমরা যদি বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাই তাহলে পরস্পরের মধ্যে পরমত সহিষ্ণুতা, পরস্পরকে শ্রদ্ধা করা এবং যে সমস্ত ইস্যুগুলোতে আমরা একসঙ্গে কাজ করতে পারি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে, তো সেই জায়গাগুলোতে তাদের মধ্যে তো পরস্পরের যোগাযোগ হতে পারে, পরস্পরের মধ্যে সহযোগিতা হতে পারে। সেক্ষেত্রে সমাবেশ আয়োজন করা এটা খুব মানে এমন কিছু জরুরি সমস্যা না। এটা পরস্পরের বোঝাবুঝিতে যেখানে নিরাপদে এবং মুক্ত মনে সবাই যার যার মতন করে অনুষ্ঠান আয়োজন করতে পারে সেভাবে তো আয়োজন করা যেতেই পারে। এটাতে আমি কোনো বিরোধ দেখছি না, কিংবা এটা স্যার আপনি ঠাকুর আমাদের সাথে আবারও চলে যাব জনাব সোহাইবের কাছে। জনাব সোহাইব, এনসিপির ইশতেহার, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ, এই তিনটির মধ্যে পার্থক্য কি? আমি আসলে প্রথমেই বলতে চাই, স্বপন ভাই যে বিষয়টি বললেন যে উদার গণতান্ত্রিক একটা কালচারের একটা নয়া সংশ্লেষ ঘটেছে আজকে, কিন্তু আপনি আপনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে নাহিদ ইসলামকে আপনি তুমি বলে বলতে চান। এটা আমি মনে করি আপনি তুমি তার পার্সোনাল ফাংশনে বলবেন, এটা তাকে ব্যক্তিগতভাবে বলবেন, বাট অ্যাজ এ লিডার অফ এ পলিটিক্যাল পার্টি, হি ইজ দ্য চিফ অফ পলিটিক্যাল পার্টি, ইউ ক্যান সে ইন দিস রিগার্ড ইন এ পাবলিক প্লেস। এটা আমি আপনাকে বলবো যে আপনি আপনার উদার গণতান্ত্রিক জায়গায় এটা সংশোধন করবেন বলে আমি আশা করি। এটা শিষ্টাচারের সাথে এটা সংশ্লিষ্ট। যদি এমন হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বয়সে কিন্তু ছোট হবেন আমাদের জনাব তারেক রহমান। উনি কিন্তু কখনো কোনো পাবলিক প্লেসে ওনাকে এইভাবে সম্বোধন করেন না। ফলে আমি আপনাকে আমি সঞ্চালকের মাধ্যমে আমি বলবো এই জিনিসটাকে সংশোধন করার জন্য আমি অনুরোধ রাখবো। যেটি আপনি বলেছেন যে ঘোষণা, সনদ এবং ইশতেহার, আমরা শুরুতেই বলেছি জুলাই গণ অভ্যুত্থান যেটি ঘটিত হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট রেজিম, এই রেজিমকে ভেঙে এই তারুণ্যের জেন জেডের মাধ্যমে যে আকাঙ্ক্ষাটি লালিত হয়েছে সেই লালনের বিস্ফোরণ কিন্তু ঘটেছে জুলাই গণ অভ্যুত্থানে। ফলে জুলাই গণ অভ্যুত্থানকে সংরক্ষণ করা, জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি প্রদান করা, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের দায় দায়িত্ব ছিল। কিন্তু এই সরকার কমপ্লিটলি ব্যর্থ এবং এই সরকার বিভিন্ন তালবাহানা করে সে কিন্তু সময় ক্ষেপণ করেছে, আমরা এটা দেখেছি। এবং সর্বশেষ আমরা দেখেছি যে গত 29 তারিখ তারা 31 তারিখ তারা ঘোষণা করেছে, 5 তারিখের পূর্বেই তারা দিবে। বাকি আমরা এই জিনিসটা এখন পর্যন্ত পরিষ্কার না যে তারা আসলে কি করতে চায়। ফলে আমরা মনে করি 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা তাকিয়ে আছে যে এই সনদ এবং ঘোষণা আদৌ ঘোষণা হবে কিনা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ কথার উপর আশ্বস্ত হতে চাই, কিন্তু যদি তা না হয় তাহলে বাংলাদেশের অভ্যুত্থানকামী ছাত্র জনতা থেকে শুরু করে সকল স্টেক হোল্ডাররা কিন্তু জিনিসটা মেনে নেবে না। আর আমাদের ইশতেহারের যে বিষয়টি বলেছেন, আমরা নতুন রাজনৈতিক দল আকারে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা জনগণকে কিভাবে দেখি, বাংলাদেশ রাষ্ট্রকে আমরা নতুনভাবে কিভাবে বিনির্মাণ করতে চাই, সেকেন্ড রিপাবলিককে আমরা কিভাবে সাজাতে চাই, সেটার একটা দৃশ্যকল্প বা এটা সামনের একটা কিন্তু আমরা দিয়েছি, দৃশ্যপট আমরা দিয়েছি। ফলে আমি এই জিনিসটাকে এইভাবে দেখি। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই জনাব শিপনের কাছে। জনাব শিপন, ছাত্র রাজনীতির পরিবর্তন চাইলেন তারেক রহমান, সেজন্য আপনারা কতটা প্রস্তুত? আমি প্রথমে একটু আমার সহ আলোচক হিসেবে জেনে আছেন, আসলে আমি অত্যন্ত যারা রাজনীতি করেন বা নতুন যারা রাজনীতি এসেছেন নাহিদ সহ, অবশ্যই তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং তাদেরকে আমরা শ্রদ্ধাই করি। তো আমি আসলে আমার কথা প্রসঙ্গে সেটি যখন সম্বোধন করে ফেলেছি, এই জন্য আমি তুমি আকারে করে ফেলেছি। এটার জন্য আসলে এটা এরকম না যে আমি তুমি করে তাকে বলতে চাই, ব্যাপারটা এরকম না।
হ্যাঁ, তাদের জায়গা থেকে অবশ্যই রাজনৈতিক সংগঠন হিসেবে তাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা থেকে দেখি এবং তাকে সেটিকে আমরা স্বাগতও জানাই। তো এটি নিয়ে আসলে ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আসলে নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণের ক্ষেত্রে কতটুকু প্রস্তুত। দেখেন যে আজকে আমরা আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা কিন্তু 9 দফা ঘোষণা করা হয়েছে। আমাদের ছাত্র দলের সভাপতি তিনি 9 দফা ঘোষণা করেছেন। সেখানে স্পষ্টভাবে বলা আছে বাংলাদেশের বিগত দিনে যে রাজনীতি সংস্কৃতি, ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি চালু করা হয়েছিল এবং যে ছাত্র রাজনীতিকে যেভাবে কলুষিত করা হয়েছিল বিগত 15 বছর ধরে, সেই জায়গা থেকে আমরা কিন্তু আজকে 9 দফা ঘোষণার মাধ্যমে আগামী দিনে একটি ইতিবাচক এবং একই সাথে সহনশীল শিক্ষার্থীদের মনোভাবকে প্রাধান্য দিয়ে একটি পরমত সহিষ্ণুতার বা শ্রদ্ধার জায়গা থেকে আগামী দিনে একটি মেধাভিত্তিক, জ্ঞান ভিত্তিক এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে আমরা একটি 9 দফার মাধ্যমে সেটি কিন্তু আমরা স্পষ্ট করেছি। এবং একই সাথে আগামী দিনে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে যেন কোনোভাবেই স্বৈরাচারী কোনো মনোভাব কিংবা ফ্যাসিবাদী কোনো মনোভাব যাতে তৈরি না হয়, সেটিও কিন্তু আমাদের 9 দফায় উল্লেখ করা আছে। সুতরাং অর্থাৎ আপনারা যথেষ্ট প্রস্তুত রয়েছেন। আপনি থাকুন আমাদের সাথে, আবারও চলে যেতে চাই স্যারের কাছে। স্যার, ছাত্র রাজনীতি পুরোপুরি কলুষ মুক্ত হতে পেরেছে কি? জি, একদম খুব জরুরি প্রশ্ন তুলেছেন যে আসলে ছাত্র রাজনীতির কি অবস্থা। ছাত্র রাজনীতিতে আমরা একটা পরিবর্তনের সূচনা হয়েছে মাত্র, কিন্তু সেই পরিবর্তনটা একই সাথে দুই রকম ভাবে আছে। আমরা যদি জুলাইয়ের পরবর্তী এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল ক্যাম্পাসগুলো দেখি, সেক্ষেত্রে দুটো প্রবণতা খুব সক্রিয়। একটা হচ্ছে যে অবশ্যই আমাদের কথা বলার স্বাধীনতা এসেছে। গত ফ্যাসিস্ট শাসনামলের যে একটা চাপ ছিল, সেই চাপটা সরেছে। তাদের ছাত্র সংগঠনের যে নিবর্তন ছিল, যে নির্যাতন ছিল, সেটি ক্যাম্পাসগুলো থেকে খানিকটা সরেছে। ফলে ছাত্রছাত্রীরা এখন অনেকটাই উন্মুক্তভাবে কথা বলতে পারছে ক্যাম্পাসগুলোতে। কিন্তু একই সাথে আমরা দেখেছি এক ধরনের মব সংস্কৃতি তৈরি হয়েছে, এক ধরনের মতাদর্শিক জোর করার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টাগুলো আসলে মানুষের স্বাধীনতাকে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তার জীবন ধরনের স্টাইলের যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাগুলোকে অনেক জায়গাতে ক্ষুণ্ণ করছে। ফলে এবং আপনি দেখেন যেটা শিপন বললেন, শিপন এবং আমাদের এনসিপির যে দুটো উদাহরণটাকে আমি আরেকবার নিয়ে আসবো। বললেন যে শহীদ মিনারে ওরা সমাবেশ করতে চাচ্ছিল, প্রথমে ছাত্রদল এটা চেয়েছিলেন এবং পরে এনসিপির অনুরোধে সেটা ওরা সরে এসছেন। এটা একটা খুবই ইতিবাচক দিক, আমাদের সহনশীলতাকে উল্লেখ করে। কিন্তু শিপন একই সাথে বললেন যে তারা এই যে সিদ্ধান্তটা নিয়েছে যে সমাবেশটা শহীদ মিনার থেকে শাহবাগে নিয়ে আসা বা তাদের যে জায়গার পরিবর্তনের সিদ্ধান্তটি নিয়েছেন, এই সিদ্ধান্তের জন্য তাদের একদম সর্বোচ্চ নেতৃত্বের কাছে কথা বলেছেন, অনুমতি নিয়েছেন। উনি কিন্তু বলেছেন যে তারেক রহমান তার সাথে কথা বলেছেন এবং তাদেরকে এটা করতে বলেছেন, অর্থাৎ তাদের এটা আপত্তি নেই, যেটা আমাদের দেশের রাজনীতিতে একটা ইতিবাচক ব্যাপার। কিন্তু আমি ছাত্র রাজনীতির জায়গা থেকে যদি দেখি, তাহলে কিন্তু ছাত্রদল তার সিদ্ধান্তের জায়গা থেকে কিন্তু তার পার্টি জাতীয়তাবাদী দলের যিনি সর্বোচ্চ নেতা আছেন এই মুহূর্তে, অর্থাৎ তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার অনুমতির কথা বলছেন। অর্থাৎ এই অনুমতিটা আমাদেরকে এটা প্রমাণ করে যে আমাদের যে ছাত্র সংগঠনগুলো কাজ করছে, সেই সংগঠনগুলো কি এখনো তার মূল যে রাজনৈতিক দল তাদের সাথে সম্পর্কের জায়গা থেকে কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। অর্থাৎ আমাদের রাজনীতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের জায়গায় বরাবরই এটা একটা আপত্তি জায়গা, এটা একটা নেতিবাচক জায়গা যে আমাদের ছাত্র সংগঠনগুলো ছাত্রদের দাবি দেওয়া। স্যার, আপনার কাছে আবারও আসবো, চলে যেতে চাই জনাব সোহাইবের কাছে। জনাব সোহাইব, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়েও টানা হ্যাস্ট্রা শুরু হয়েছে, এটি কেন, ছোট করে যদি বলতেন। আসলে বিষয়টা কি জানেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা এখন পর্যন্ত যেটা আমি বললাম যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারি নাই। ফলে সহনশীলতা এবং নিজেদের বোঝাপড়ার যে জায়গাটা, এটা এখনো পরিষ্কার না। আমরা বিগত 16 বছর এমন একটা রেজিমে ছিলাম, এমন একটা সাবপ্রেশনের মধ্যে ছিলাম যে ওই জায়গায় আমরা কথা বলার তো দূরে থাক, মিনিমাম ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করতে পারতাম না, এইরকম একটা পরিস্থিতিতে আমরা ছিলাম। এবং ওই সংস্কৃতি থেকে আমরা যখন বেরিয়ে আসলাম, তখন আমাদের মধ্যে একটা কমন এনিমি ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বাট আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা পলিটিক্যাল একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে আমরা থাকতেছি। ফলে আমরা যেটা চাই যে জুলাই গণ অভ্যুত্থান এটা ছাত্র জনতার সম্মিলিত এবং সকল স্টেক হোল্ডারের, এটা সকল রাজনৈতিক দল থেকে শুরু করে একজন অ্যাক্টিভিস্ট, সর্বশেষ যেটি দেখেছেন আপনি কিশোর
উনিও কিন্তু এই শহীদ হিসাবেই কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের একজন শহীদ হিসেবে উনি নির্ণীত হয়েছেন। ফলে এই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু টানা হেচড়া। আমরা যেটা দেখেছি যে ৭১কে নিয়েও কিন্তু এই ধরনের বিভ্রান্তি এবং এই ধরনের টানা হেচড়া ছিল। ফলে আমরা যেটা চাই, আপনি থাকুন, আপনার সাথে চলে যাব জনাব শিপনের কাছে। জনাব শিপন, উগ্রবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করছে ছাত্রদল, ছোট্ট করে বলবেন। উগ্রবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা আসলে সচেতনতা করা। আমরা আসলে বিগত দিনে আমরা দেখেছি, যদি আমরা বল প্রয়োগ কিংবা জোর প্রয়োগ করে যদি আমরা রাজনীতি করতে যাই, সেটি কিন্তু একটা ভয়াবহতা দিক আছে। তো আমরা সেই জায়গা থেকে মনে করি যে শিক্ষার্থী কিংবা আমাদের জনগণকে যদি আমরা উগ্রবাদী কিংবা চরমপন্থার দিক থেকে তাদেরকে সচেতন করতে পারি, এবং সেটি অবশ্যই একটি আমাদের জাতিগতভাবে একটি আমাদের শিক্ষা কাঠামোর একটি পরিবর্তন, বা আমাদের বিগত দিনে যে শিক্ষা কাঠামো ছিল সেটি একটা আমূল পরিবর্তনের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে এবং সচেতনার মাধ্যমে সেটি আমরা পরিবর্তন করতে পারি। আপনার বক্তব্য স্পষ্ট। স্যারের কাছে যাব, ছোট্ট করে জানতে চাইবো, এক বছরে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জি, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, মূল চেতনার জায়গাটি হচ্ছে যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই। তো সেই জায়গাটাতে আমরা কিছু প্রক্রিয়ার মধ্যে আছি, অর্জনের মধ্যে আছি, কিছু অর্জন হয়েছে, কিন্তু সত্যি কথা হলো যে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানগুলো গড়তে পারিনি। অর্থাৎ আমাদের বিচার বিভাগ, আমাদের জাতীয় রাজনীতি, আমাদের সংসদ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলো আমরা গড়তে পারিনি। এবং পাল্টা আমরা হিসেবে দেখছি এক ধরনের মব সংস্কৃতির উদ্ভব, এক ধরনের ডানপন্থী রক্ষণশীলতার উদ্ভব, সেগুলো নিয়ন্ত্রণে এখনো কার্যকর কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারিনি। ফলে যে স্বাধীন অন্তর্ভুক্তিমূলক আমার নারীদের অধিকার আমরা এখনো তাদের অধিকার থ্রেটের আন্ডারে, এখনো আমার বিভিন্ন জাতিসত্তার যে অধিকারগুলো আছে সেগুলো চাপের মধ্যে আছে। ফলে সবার জন্য বাংলাদেশ, এই সব মানুষদেরকে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেটা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের একটা মূল চেতনা, সেই চেতনার জায়গাতে যেতে আমাদের আরো অনেক কাজ করতে হবে। এখন আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি। এক বছরে এসে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নাহিদুজ্জামান শিপন, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং এস এম সোহাইব, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।